নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে শুরু করলাম আমাদের শীতের ছুটির ডায়েরি, যে ডায়েরি এই বছর ভরে উঠেছে অনেক সুন্দর সুন্দর মুহূর্তে। हावड़ा दार्जिलिंग जनशताब्दी एक्सप्रेस 19 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। अगले स्टेशन नंबर 12021 आप हावड़ा दार्जिलिंग जनशताब्दी। 21শে ডিসেম্বর ভোরবেলা টিপটিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে উঠে চললাম পুনের উদ্দেশ্যে। এই যে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ার পরে আমরা পেয়ে গেছিলাম আমাদের ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল ছিল ব্রেড অমলেট আর একটা টি আর কফি কিট। ব্যাস, বহুদিন পরে ট্রেনের জানলার পাশে বসে বসে একটু প্রকৃতি দেখতে দেখতে আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা। আর এই ট্রেনে যেতে যেতে আমরা আবিষ্কার করলাম এই নির্ভেজাল ছুটির দিন আমরা মনে হয় বহুদিন পর পেয়েছি। দেখে একমাত্র সবেজ না না, এরপরে হচ্ছে ছত্তিশগড় বিলাসপুর। এবার তোরটা আমার কফি হয়ে গেল। এখন দাঁড়াবে না। বাবা এটা টি আমার? বানাচ্ছি। বাবার টি। আমার কফি হয়েছে, এটা তোমার কফি, এটা আমার কফি, এটা আমার কফি। 48 আর বাবার চা। থ্যাংক ইউ। এখানে বিফোর টাইমে দাঁড়াবে অনেকটা। চা কফি পর্ব শেষ করে আমরা সেদিনকে একটু সিনেমা দেখতে শুরু করেছিলাম, সময়টা তো কাটাতে হবে। আর এই দিন আমাদের এই 4 জনের সিটের মধ্যে 4 নম্বর যাত্রী ছিলেনই না প্রায়। ব্যাস, এরপর সময় কাটাতে কাটাতে চলে এসেছে আমাদের লাঞ্চ। আর দই দিয়েছে, ঠাক্কা ডেয়ারি দই। এটাকে চেঞ্জ করে দেবো। এটি ছিল আমাদের বিকেলের খাবার। তাই খেয়ে ঘুমিয়ে গান গাইতে গাইতে আমরা আমাদের ট্রেন যাত্রাটা কাটাচ্ছিলাম। একটি নির্ভেজাল ছুটির দিন বলা যেতে পারে। আমরা নিচে বসে দুজনে মিলে সেই পুরোনো দিনের আন্তাক্ষরীর গানগুলো ঝালিয়ে নিচ্ছিলাম, আর উপরের বামকে বসে ছেলে আঁকছিল ছবি। কেটেই যাচ্ছিল প্রায় দিনটি, যতক্ষণ না আমাদের রাতের ডিনার সার্ভ হয়। আর এই ছিল সেদিনে রাতে ট্রেনে বসে আঁকা আমার ছেলের ছবি। যাই হোক, এইভাবে আমাদের ট্রেন যাত্রাটা কেটে গেল। পরদিন সকালবেলা পৌঁছলাম, সকালে না, তখন প্রায় দুপুর ডিসেম্বর। আর বিকেলে দেখলাম আমরা যখন একটু বেরোলাম, পুনেতে পেয়েছি একটি অরেঞ্জ ऑटो। कितना कलरफुल भी है। अच्छा, तो लेडीज ऑटो क्या ऐसे ऑरेंज कलर का होता है? ऑरेंज कलर का कहीं पिंक होता है। मुंबई में पिंक है। অটো চেপে আমরা এসেছি ভীমগাড়ি যাত্রা নামে পুনের একটি স্থানীয় মেলাতে, যেটি পুনের একটি হস্তশিল্প মেলাই বলা যেতে পারে। একটি কৃষিভিত্তিক হস্তশিল্প মেলা। ভেতরে ঢুকে মনে হচ্ছিল সেদিন সন্ধেবেলা পুনের অর্ধেক মানুষই এই মেলাটিতে এসে পৌঁছেছে, এতই ভিড় ছিল। এবং ভেতরে ঢুকে রকম সকম দেখে আমি তো অবাক। এই প্রথম কোনো মেলার ভেতরে আমি গৃহপালিত পশু দেখতে পেলাম। এবং দেখুন, প্রথমেই কাকে দেখা গিয়েছে, একটি করকনাথ মুরগি, কালো রঙের মুরগি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মুরগি, ছাগল, এগুলোও প্রদর্শিত হচ্ছিল। আমার মনে হলো এটি একটি কৃষিভিত্তিক হস্তশিল্প মেলা। এটির নাম ছিল বনরাজ। এবং মেলাটিতে এতই ভিড় হয়েছিল যে হাঁটাচলা করার জায়গা পাওয়া যাচ্ছিল না।
বিভিন্ন ধরনের পশু পাখি ছিল এখানে। এই যে এটি একটি সাদা রঙের ছাগল, এর নাম বোরগোট। আবার এই যে মুরগিটা, তার নাম ছিল কাবেরী। এরপর আমি একটা অদ্ভুত গাছ দেখতে পেলাম, যে গাছটির নাম ছিল পোম্যাটো। এটি দেখে আমার তো সুকুমার রায়ের কবিতার কথা মনে পড়ছিল। জানি না এই গাছের ফলটি আলু আর টমেটো মেশানো কোনো ফল হবে কিনা। লেখাও ছিল পটেটো প্লাস টমেটো। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি প্রদর্শিত হচ্ছিল এবং এটি দেখেই আমার মনে হলো এটি কোনো কৃষিভিত্তিক মেলা হবে। এই যে যন্ত্রটি এখানে রাখা ছিল, এই যন্ত্রটির একটি ছোট ডেমো দেখাবে। এখানে একটি মেয়ে এই যন্ত্রটি বলছিল বিভিন্ন ধরনের বীজ মাঠে কিভাবে ছড়ানো হয়, এটি হচ্ছে সেই যন্ত্র। এটি ছিল মেলার বাইরের ভাগটি এবং যেটা খোলা মাঠে ছিল। এই মেয়েটি সেটি বোঝাচ্ছে যে এখানে বীজ দিয়ে কিভাবে মাঠে ছড়ানো হয়। এরপর আমরা গেছিলাম সিল্কওয়ার্ম দেখতে। এটি সেরিকালচারের স্টল ছিল এবং সিল্কওয়ার্মরা এখানে বেশ ঘুরে বেড়াচ্ছিল। এই সিল্কওয়ার্মের দড়িটা দেখে আমার বোন বলছিল এটি নিয়ে গেলেই হয়, সেটিতেই আমরা শাড়ি বানাতে পারি। আর এই যে যিনি বসেছিলেন, তার গায়ে হাত দিলে আবার একটু পয়সা দিতে হচ্ছিল। একে মনে হয় এনারা পুজো করেন। যাই হোক, আমি ভয়ে আবার এর কাছে যাইনি, কিন্তু অনেকেই একে গায়ে হাত দিয়ে পুজো টুজো করছিলেন এবং পয়সাও দিচ্ছিলেন। এই খোলা চত্বরটি পেরিয়ে আমরা এবার ভেতরে ঢুকছি এবং ওপরে দেখুন প্লাস্টিকের বোতল দিয়ে কি সুন্দর মৌমাছি বানিয়ে রেখেছে। ভেতরে অসম্ভব ভিড় ছিল। এবং এটি আমাদের হস্তশিল্প মেলার মতোই মহারাষ্ট্রের বিভিন্ন হস্তশিল্পের জিনিসে ঠাসা একটি জায়গা ছিল। এটি একটি বাঁশের ভেতরে ঢোকানো স্ট্রিং লাইট। কিন্তু এই মেলাটিতে ঘুরে আমাদের একদম মন ভালো হয়ে গিয়েছিল। এটি কিন্তু আমাদের খুব চেনা পরিচিত ঝুড়ি, যেটা আমরা খুব চারপাশে দেখতে পাই। এছাড়া ছিল বিভিন্ন কাঠের তৈরি জিনিস, নারকেলের মালার তৈরি জিনিস। এটি একটি নারকেলের মালার তৈরি জুতো। সোপ ডিসপেন্সারও ছিল। ল্যাম্প ছিল বিভিন্ন ধরনের। এটি ছিল মাটির তৈরি বিভিন্ন জিনিস এবং ল্যাম্পশেড। আর এই মাটির জিনিসগুলো সরাসরি গ্যাসে বসিয়ে রান্নাও করা যায়, এটি এরকমই এনারা বলছিলেন। এই পেন্টিংটি গোন্দ পেন্টিং। বিভিন্ন ধরনের হস্তশিল্পে ঠাসা ছিল এই মেলাটি। যারা হস্তশিল্প ভালোবাসে তাদের কাছে এই মেলাটি একটি খনির মতন। এবং আমাদেরও ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল, শুধু ভিড়টা ভয়ানক বেশি ছিল। তাই সব স্টলে আমরা সেদিন ঘুরতেও পারিনি। পুরো মেলা ঘুরতে মনে হয় 2 দিন সময় লাগতো। এখানে ছিল ভারী মজার ধরনের কিছু ম্যাগনেট। আমরা এই স্টল থেকে কিছু ম্যাগনেট নিয়েও ছিলাম। এখানে ছিল ভারী মজার কিছু ব্যাগ, যে ব্যাগগুলো পৈঠানি সিল্কের কাপড় থেকে বা স্থানীয় খান মেটেরিয়ালের কাপড় থেকে তৈরি হয়েছিল। আর এখানে দেখুন কিছু এনভেলপ তৈরি হয়েছে, কিন্তু কাপড়ের তৈরি। তো এটিও আমার ভারী অন্যরকম লেগেছিল। কত রকম জিনিস যে দেখতে পাওয়া যায় এই মেলাগুলোতে এলে। আর এখানে ছিল কিছু মাটির তৈরি মূর্তি, কিন্তু এই মাটির মূর্তিগুলি সবই এখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রাকে বুঝিয়ে তুলছিল।
ভারী জীবন্ত এই মূর্তিগুলি ছিল। আমাদের তো এই স্টলে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালো লেগেছিল। এখানে আবার ছিল সেই স্থানীয় হস্তশিল্পের ব্যাগগুলি, এগুলোও ভারী সুন্দর দেখতে লাগছিল আমাদের। এবারে কলকাতায় হস্তশিল্প মেলাটা আমরা যেতে পারিনি, কিন্তু পুনে গিয়ে ছোট করে আমাদের একটু হস্তশিল্প মেলা ঘোরা হয়ে গিয়েছিল। আর এইখানে এবারে এসেছি আমরা একটা খাবারের স্টলে, যেখানে মধু, গুড় আর আদা দিয়ে তৈরি একটা খুব সুন্দর জিনিস এরা আমাদের খাওয়াচ্ছিল। বলছিল কাশি হলেও নাকি এটাকে খাওয়া যায়। তো এটি আমরা বাড়িতেও নিয়ে এসেছি এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। এবার আমাদের খিদে পেয়ে যাওয়াতে আমরা চলে এসেছিলাম কর্ন পকোড়া খেতে এবং চা খেতে, যেটি নাকি এখানে স্থানীয় পাওয়া যায়। আর এটি তৈরি হচ্ছিল পুরানপলি, কিন্তু সেদিন আমরা এখানে খেতে পারিনি কারণ ভয়ানক ভিড় ছিল। যাই হোক, আজ আসি তাহলে, দেখা হবে আবার সামনের পর্বে। ভালো থাকবেন সকলে।